বাংলাদেশের দুঃখ নামে পরিচিত ফারাক্কাবাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে 18 কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর অবস্থিত এই বাঁধটি 1961 সালে গঙ্গা নদীর উপর এই বাঁধ নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ সম্পূর্ণ হয় 74 সালের ডিসেম্বর মাসে এবং 75 সালে 21শে এপ্রিল এই বাঁধটি খুলে দেওয়া হয়। ভারত রাশিয়ার সহায়তায় প্রায় $1 বিলিয়ন ব্যয়ে এই বাঁধটি নির্মাণ করেন। বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এই বাঁধের প্রায় 109টি গেট খুলে দেওয়া হয়। তারপরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে রাজশাহী, নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, চাঁদপুর সহ বিভিন্ন এলাকায় বন্যা সৃষ্টি হতে পারে। এর আগে বিশেষ করে ভারত যখন ডম্বর এবং গজলডোবা বাঁধ খুলে দেওয়া হয়, তারপরে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চলের অনেক এলাকা প্লাবিত হয়। ভারত বাংলাদেশকে তার সঠিক পানির ন্যায্যতা না দিয়ে অসমে বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশ অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফারাক্কাবাদের দৈর্ঘ্য 2.24 কিলোমিটার। এটি শুধু একটি বাঁধ নয়, এই অবকাঠামোটি একটি সড়ক এবং রেল সেতু হিসাবে ব্যবহার করে ভারত। বাঁধের মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র পানি এই বাঁধ থেকে সরবরাহ করা হয়। বাঁধের উপর দিয়ে 34 নং জাতীয় সড়ক এবং রেলপথ রয়েছে, যা কেবল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গই নয়, ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সাথে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল পানির অভাবকে হারিয়ে যাওয়া গঙ্গার শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার পানিতে পুষ্ট করা, দিনে দিনে নব্যতা হারিয়ে ফেলা কলকাতা বন্দরকে আগের রূপে ফিরিয়ে নেওয়া আসা ছিল এর আসল কাজ। কিন্তু ভারত 1950 এবং 60 দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীর পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কাবাদ যে তৈরি করেছিল, দিনে দিনে সেটি হয়ে ওঠে বাংলাদেশের জন্য একটি মরণ পাত। বাংলাদেশের নদী অঞ্চলগুলোর জন্য হয়ে ওঠে একটা গলার কাটা। তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত করেন যে গঙ্গা বা পদ্মা নদীর মতো বিশাল নদীর গতি বাধা দিয়ে বিঘ্ন করলে নদীর উজান এবং বাটি উভয় অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হবে। এই ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার ফারাক্কার গঙ্গার উপর বাঁধ নির্মাণ এবং হুগলি এবং ভাগীরথীতে সংযোগ দেওয়ার জন্য ফিডার খাল খননের পরিকল্পনা শুরু করেন। পরবর্তীতে যা মূলত বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার রাজ্যের ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আনে। 1851 সাল থেকে 1946 সাল অবধি কমপক্ষে 5টি সমীক্ষা করে দেখা গেছে গঙ্গার পানির এক অংশ গড়িয়ে হুগলি এবং ভাগীরথীর তাপ প্রবাহিতর ফলে পলি অপসরণ ঠিকই হয়, কিন্তু বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি হয়ে যায়। গঙ্গা থেকে অপসরণের 40,000 কিউসেক পানি পিটার হাল নদীতে করে হুগলি এবং ভাগীরথী ধারণ করতে পারে না। গঙ্গা নদীর পানি ভারতের এক তরফা সরানোর কারণে শুধু যে বাংলাদেশের পরিবেশগত ক্ষতি হচ্ছে তা নয়, এই ফারাক্কাবাদের ফলে বাংলাদেশের কৃষি, শিল্প, বন, নৌ পরিবহন ব্যবস্থার ব্যাপক বিপর্যয় সম্মুখীন হয়। এই বিষয়টি প্রথম আলোচনা সাপেক্ষে 29 অক্টোবর 1951 সালে সবার সম্মুখীতে আলোচনা হয়। তখনকার প্রধানমন্ত্রী গ্রীষ্মকালীন গঙ্গা নদী থেকে বিপুল পরিমাণ পানি পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীতে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অপসারণ করার জন্য ভারতীয় পরিকল্পনার দিকে দৃষ্টি আকর্ষণ করে। ভারত জবাব দেয় তার এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে, এর ফলাফল সম্পর্কে পাকিস্তান উদ্বেগ শুধু তাত্ত্বীয় ব্যাপার। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন গঙ্গার পানি বন্টন নিয়ে চুক্তি আলোচনা হয়। তখন 1974 সালের 16 মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন বিষয়ে এক যৌথ বিবৃতি দেন। সেই সম্মেলনে সিদ্ধান্ত হয় উভয় দেশের এই চুক্তিটি আসার আগে ফারাক্কাবাদ আর চালু করবে না। বাঁধের একটি অংশ পরীক্ষার জন্য বাংলাদেশ সরকার 1975 সালে ভারতকে মাত্র 10 দিনের জন্য গঙ্গা নদীর উপর 310 থেকে 450 কিউসেক পানি
অপসারণ করার অনুমতি দেন। কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যার পর ভারতের কোনো রকম আলোচনা অংশগ্রহণ থেকে বিরত থাকে। 1976 সালে শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী থেকে 1130 কিউসেক পানি অপসারণ করার ফলে পশ্চিমবঙ্গের ভাগীরথী এবং হুগলি নদী প্রবাহিত হয়। ভারতকে পানির অপসারণের বিরত রাখতে ব্যর্থ হন বাংলাদেশ। এই বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে। বাংলাদেশের সঙ্গে ভারত এ ধরনের অন্যায় জাতিসংঘে সাধারণ পরিষদ আলোচনা করা হলে বিষয়টি ভারত খুব একটা পরোয়া করেনি। ভারত তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব দেখিয়ে পারাক খাওয়াত চালু করে বাংলাদেশকে এক শুষ্ক করে তুলছে। বাংলাদেশের যে নদী এলাকাগুলো আছে, দিনের পর দিন ভারত পারাক খাওয়াদের নির্মাণ করে বাংলাদেশকে যে পানি না দেওয়ার ফলে বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের জনজীবনে এক বিপর্যস্ত নেমে পড়েছে। এতে করে বাংলাদেশের কৃষি, মৎস্য, বনজ, শিল্প, নৌ পরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে প্রতি বছর প্রায় বাংলাদেশের 300 কোটি মার্কিন ডলার ক্ষতি হচ্ছে। সামগ্রিকভাবে আলোচনা করলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি দাঁড়ায়। যদি পরোক্ষ করার চিন্তা করা হয় তাহলে এর ক্ষতির পরিমাণ অকল্পনীয়। প্রফেসর M.I. চৌধুরী এবং সৈয়দ শফিউল্লাহ জাতিসংঘের পরিবেশ অধিদপ্তর এবং হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত গ্লোবাল কার্বন প্রবাহ গবেষণা প্রকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তারা বলেছেন যে পদ্মা নদী দিয়ে পলি প্রবাহ 20% কমে গেছে, কার্বন প্রবাহ কমেছে 30%। পলি কমার ফলে জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। মিনারেল এবং নিউট্রিয়েন্ট কমে যাওয়ার ফলে নদী এবং জলাভূমিতে ফাইটোপ্লাঙ্কটন উৎপাদন কমেছে 30%। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে তলোয়ারের মতো কাজ করতেছে, যা একটা সময় বাংলাদেশ ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তোশিও ইসুজুকা এবং আমাদের যৌথ গবেষণার ট্রানজিট আইসুফট সমীক্ষার মাধ্যমে দেখা গেছে পুরো বঙ্গোপসাগর জুড়ে সময় বিভিন্ন প্রতিক্রিয়ার ফলে মৎস্য উৎপাদন আশঙ্কাজনক হারে কমে গেছে। ফারাক্কা বাংলাদেশের বিশেষ করে পদ্মা নদীর ক্ষেত্রে চরম বিপর্যয় ডেকে এনেছে। পদ্মা নদীর প্রবাহ কমে যাওয়ার কারণে নদীর নব্যতা কমে যাচ্ছে। নদী হয়ে যাচ্ছে এক বালু শহর। বাঁধের ফলে প্রায় 100 কিলোমিটার নদীপথ নব্যতা হারিয়েছে। সেই সঙ্গে 49টি শাখা নদীর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। ফলে প্রায় বাংলাদেশের বর্তমানের বড় ধরনের বন্যার সম্মুখীন হয় মাঝে মধ্যে, কারণ ভারত তাদের নিজস্ব সুবিধা মতো পানি ব্যবহার করে। তখন বাংলাদেশের পানি প্রয়োজন নেই, তখন বাংলাদেশ বর্ষাকাল থাকে, ভারত তারা নিজেদের ইচ্ছা মতো করে পানি ছেড়ে দেয়। আবার যখন বাংলাদেশ শুষ্ক থাকে তখন ভারত পানি নিয়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধান করে। এই যে একটা স্বৈরাচারী মনোভাব ভারত আমাদেরকে দেখাচ্ছে দিনের পর দিন, যে একটা পরিবেশগত থেকে আর্থিকগত যে বিপর্যয়ের চিত্র আজ সুস্পষ্ট। যে পরিমাণ বাংলাদেশকে ভারত ক্ষতির সম্মুখীন করছে তা খুবই অকল্পনীয়। বর্তমানে যদি আমরা এই বাংলাদেশকে যদি একটি নদীমাতৃক দেশ হিসাবে দেখতে চাই, বাংলাদেশকে যদি বিশ্বের দরবারে সুন্দরভাবে উপস্থাপনা করতে চাই, তাহলে বাংলাদেশের ওপর ভারতের যে প্রায় 20টির উপরে বাঁধ নির্মাণ করা আছে তা সবগুলাই অপসারণ করতে হবে। ভারত বাংলাদেশকে সঠিক পানির ন্যায্যতা দিতে হবে। এই সকল চিন্তা করে বাংলাদেশ সবসময় ভারতের পানির বিপক্ষে নিয়ে কাজ করা উচিত।